বিলিং অফিসারের এক্স্যাক্টলি দায়িত্বটা কি? হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এই দুইটা বিষয়ের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? ডায়াগনস্টিক হচ্ছে শুধুমাত্র কনসালটেন্সি। আসলে দুই ডিপার্টমেন্টই দেখে, সব হসপিটাল তো আর ডিসকাউন্ট দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এরপর আকাশ পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন আসগর আলী হাসপাতালের সিনিয়র বিলিং অফিসার মিস্টার মামুন মিয়া। মামুন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আছি ভালো। আচ্ছা, আপনার সম্পর্কে একটু জানতে চাই। আপনার সম্পর্কে বলেন, কোথায় কোথায় চাকরি করেছেন? ইন্ট্রোডিউসিং যেটা হচ্ছে, আমি অ্যাপোলো হসপিটাল ঢাকা 2013 সালে জয়েন করি। 2013 সালের পরে ওখানে 4 বছর অতিবাহিত করে আসগর আলী হসপিটালে 2016 সালের জানুয়ারি মাসে জয়েন করি। এখানে এখন আছি। একটানা কত বছর হয় কাজ করছেন? একটানা 2013 থেকে প্রায় তো 11 বছর হয়ে এই পুরো হেলথ সেক্টরেই কাজ হেলথ করছেন? সেক্টরে। হেলথ সেক্টরে কেন আসা, এত সেক্টর থাকতে? হেলথ সেক্টর আসলে আমি যখন মাস্টার শেষ করি তখন অ্যাপোলো হসপিটালে বললো যে ঠিক আছে, তাহলে আমি এখানে ব্যবস্থা করতেছি। তো ওইভাবেই আমার আশা মূলত। আপনি সার্কুলারটা কোথায় দেখছিলেন? অ্যাকচুয়াল সার্কুলার না, ও আমার কাছ থেকে সিভি নিয়ে ও নিজেই ড্রপ করে দিয়েছিল। আচ্ছা, তো ওই হিসাবেই অ্যাপোলো হসপিটাল থেকে আমাকে কল করেছিল। কল থেকেই আমি যা ইন্টারভিউ দেই, ইন্টারভিউর মাধ্যমে আমার সিলেকশন করে, তখন থেকেই জব শুরু। এবং এখন যে আসগর আলী হাসপাতালে আছেন ওখানে একদম শুরু থেকেই আছেন বোধহয়? হ্যাঁ, ওইখানে একেবারে হসপিটালের যখন ফাউন্ডেশন হয় তখন থেকেই আছে। ওখানে বিলিংটা দেখছেন আর কি। হ্যাঁ, এই বিলিং ডিপার্টমেন্টটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে থাকে? অ্যাকাউন্টস এন্ড ফাইনান্স? এটা হচ্ছে অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সের আন্ডারে মূলত। তবে ওইটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওইটা আলাদা ডিপার্টমেন্ট করে। আচ্ছা, বিলিং ডিপার্টমেন্টটা আলাদা থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্টটা আলাদা থাকে। ওকে। তবে কার্যক্রমটা মূলত ফাইন্যান্স ডিপার্টমেন্টের আন্ডারেই। আপনি তো আমাকে প্রফেশনালি চিনেন প্রায় 12 বছর বা 14 বছর হবে। তো প্রফেশনাল দিক থেকে আপনি আমাকে যতটুকু দেখছেন, আমার দুই একটা ভালো দিক খারাপ দিক বলেন, যেটা আমার ডেভেলপ করা উচিত। খারাপ দিক ভালো দিক কি আছে? আকাশের সাথে আমার সম্পর্ক প্রায় 12 বছর 13 বছর হবে। তো প্রফেশনাল দিক থেকে আকাশ খুব সিনসিয়ার। আচ্ছা, হ্যাঁ, সিনসিয়ার, কাজের প্রতি ও মনোযোগী এবং ও নিজেকে ডেভেলপ করে অনেক দ্রুত। খারাপ দিকটা আসলে ওইভাবে যখন যেখানে যে কাজ করে তখন সেখান থেকে সে বলতে পারবে। আমি যতটুকু কাজ করেছি আমার কাছে খারাপ মনে হয় না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে থেকে 5 বছর বা 10 বছর পরে আমাকে কোথায় দেখতে চান? যে আমার ক্যারিয়ার প্রোগ্রেস দেখে মনে হচ্ছে যে এখানে আমি যাব। এখন যতটুকু বুঝি আমি যে ও এখন একটা ডিপার্টমেন্টের হেড হিসাবে থাকবে কখনো, কিংবা হয়তোবা একটা প্রতিষ্ঠানের হেড হিসাবেও থাকতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন একদম সরাসরি স্পেসিফিক কোশ্চেনে চলে আসি। আপনি তো বিলিং অফিসার এবং বিলিং সিনিয়র অফিসার হিসেবে কাজ করেছেন। বিলিং অফিসারের এক্স্যাক্টলি দায়িত্বটা কি? বিলিং অফিসারের এক্সাক্ট দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পেশেন্ট আসবে কিংবা কাস্টমার যেই বলুক না কেন, পেশেন্ট আসলে তখন তার কাছ থেকে তার যেই চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী, যেমন তার যদি কোনো ইনভেস্টিগেশন থাকে, সেই ইনভেস্টিগেশনের বিপরীতে কত বিল আসবে, কিভাবে করতে হবে, সেটার কোনো প্রিপারেশন আছে কিনা, সেটা ক্লিয়ারলি তাকে বুঝিয়ে দেওয়া এবং ওই ক্লিয়ারলি বোঝানোর পরে তার কাছ থেকে ওই পেমেন্টটা নেওয়া, এক্সাক্ট পেমেন্টটা নেওয়া, যত বিল আসে সেই পেমেন্টটা নেওয়া। আর তাছাড়া কনসালটেন্সি আছে, ডক্টরদের কয়জন ডক্টর আছে, কি আসে বিষয় ইনফরমেশন। এই ইনফরমেশনটা কি বিলিং অফিসার দেয় নাকি কাস্টমার কেয়ার অফিসার দেয়? বিলিং অফিসারই মূলত অনেক ইনফরমেশন দেয়, কাস্টমার কেয়ারও সহযোগী থাকে। কাস্টমার কেয়ারই ওইখান থেকে মূলত বিলিং অফিসারের কাছেই পাঠায়। বিলিং অফিসার বাকি ওর যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা বিলিং অফিসার পূরণ করে দেয়। তারপর কোথায় যেতে হবে, কি টেস্ট আছে, সব কিছু বলে দেয়। তারপরে পেমেন্টের মাধ্যমে তাকে মার্ক করে দেয় কোন রুমে যেতে হবে, কি কি করতে হবে, যদি কোনো প্রিপারেশন থাকে সেটা সিলেকশন করে দেয়। এভাবেই চলে আর কি।
আচ্ছা আর এটার মূল ব্যাপারটা হচ্ছে যে টাকা নেওয়া। সোজা কথা, পেশেন্ট কাস্টমার যাই বলি না কেন, সে সে পেশেন্ট বিলটা দিবে। বিলটা দিবে, সেটা এক্স্যাক্টলি আমি কিভাবে নিব সেটাই হলো আমার মূল কাজ। আচ্ছা মামুন ভাই, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এই দুইটা বিষয়ের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়? হাসপাতাল এবং ডায়াগনস্টিক হচ্ছে শুধুমাত্র কনসালটেন্সি এবং টেস্টের জন্য। আচ্ছা আর হাসপাতাল হচ্ছে সেখানে কনসালটেন্সিও থাকবে, প্লাস ডায়াগনস্টিকও থাকবে, প্লাস হচ্ছে ওইখানে ভর্তি রোগী থাকবে, সার্জারিও হবে। সার্জারি হবে। তার মানে হচ্ছে যে আইপিডি এবং ওপিডি, আইপিডি এবং ওপিডি দুইটাই থাকবে ওই জায়গায়। ওটা হচ্ছে কর্পোরেট হাসপাতাল বা হচ্ছে হাসপাতাল। হাসপাতাল আইপিডি ওপিডি থাকলে হাসপাতাল, আর ওপিডি হচ্ছে শুধু ওপিডি যারা। ওপিডি থাকলে যেখানে ডক্টর আসবে যাবে 2 ঘন্টার জন্য বসবে, ওটা হচ্ছে ডায়াগনস্টিক। এটা ডায়াগনস্টিক। আচ্ছা, তো মানে বিলিং অফিসার হিসেবে যেহেতু কাজ করছেন, বিলিং এ যখন একজন মানুষ, একজন পেশেন্ট আসে বা পেশেন্টের অ্যাটেন্ডেন্ট আসে, সে তো কোনো শপিং এ আসে নাই বা অ্যামিউজমেন্ট পার্কে আসে নাই, মানে তার মধ্যে যে হ্যাপিনেস কাজ করবে, তো তাদের মধ্যে তো একটা তিক্ততা থাকে যে অবশ্যই। ডাক্তার চলে যাবে, বিল কত আসবে। হ্যাঁ। তো তাদের মধ্যে এই যে একটা হেজিটেট নিয়ে একটা বিলিং অফিসারের কাছে আসে, তো তখন বিল করার সময় তাদেরকে হ্যান্ডেল করাটা একটু কি কঠিন মনে হয় কিনা? কঠিন আসলে কি, একটা মানুষ যখন আসে, যখন তার রোগ থাকে শরীরে, কিংবা তার অ্যাটেন্ডেন্ট যারা থাকে, তারা সবাই বিচলিত থাকে। কারণ কি হবে কি হবে না, রাইট। সেটা একটা মানে তাদের অনেক ভাবায়। যখন ডক্টর দেখায় তখন অনেকগুলো টেস্ট দেয়, তার অনেক টাকা পয়সার ব্যাপার থাকে। হ্যাঁ, যখন তারা আসে তারা খুব চিন্তিত থাকে। মূলত তারা জিজ্ঞেস করে যে আমরা এটা করতে পারবো কিনা, এটা হবে কিনা। অনেকে একটু রাগ করে থাকে না? অনেকে দেখা যায় এসে খুব রাগী বলতে কি, যেহেতু তারা অনেক চিন্তিত থাকে, সেহেতু তাদের মধ্যে ওই হ্যাপিনেসটা কিংবা ওই এসে খুব সফট গলায় বলবে যে ভাই আমার এটা কি হয়েছে সেটা একটু দেখেন, এই জিনিসটা অনেকের মধ্যে থাকে না। এই জিনিসটা না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। তবে যখন আমরা বিলিং অফিসার কিংবা কাস্টমার কেয়ার যারাই থাকি না কেন, তাদের ওই মনোভাবটা আমরা বুঝতে পারি। যেহেতু অনেকদিন কাজ করছি, কাজ করার সাথে সাথে আমরা এখন মোটামুটি রিয়েলাইজ করতে পারি যে তারা কি চায়, কি চাচ্ছে, কি হবে, এইটুকু আমরা আদ্যপ্রান্ত তাদেরকে দেখলে অন্তত একটু বোঝা, মানে 50% তাদেরকে বোঝার চেষ্টা করি। তো অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন যখন তৈরি হয়, অবশ্যই অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি হলে তো সেটা আরো মানে উপরের আমার যারা বস আছে তাদেরকে অবশ্যই ইনফর্ম করতে হয়। তখন কোন ডিপার্টমেন্ট এই হ্যান্ডওভারটা নেয়? যখন একটা পেশেন্ট এসে বলে যে আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, এটা কি অপারেশনস দেখে নাকি কোন ডিপার্টমেন্ট এটা হ্যান্ডওভার নেয়? আসলে 2 ডিপার্টমেন্টই দেখে। বিলিং এর সংক্রান্ত হলে বিলিং এর যে যারা আছে উপরস্থ, তারা আসেন, তারা বলেন, তারা বোঝান তাদেরকে। কিংবা যদি অন্য কোনো ক্ষেত্রে বিলিং বাদে, মানে বিলিং বলতে হচ্ছে আমার পেমেন্টের ক্ষেত্রে পেমেন্ট ইস্যু যদি না হয়, সেই ক্ষেত্রে ওইটা কাস্টমার সার্ভিসের উপর চলে যায়। তো কাস্টমার সার্ভিস ওইটা হ্যান্ডেল করে এবং তাদের উপরস্থ যারা আছে তারা হ্যান্ডেল করে, যদি আমরা না পারি। আরেকটা জিনিস তো একদম কমন, যে যখনই বিল করতে আসে মনে হয় 50-60%ই বলে যে ডিসকাউন্টের ব্যাপার। রাইট। তো তখন এই ডিসকাউন্টের বিষয়টা নিয়ে কি করেন তখন? এখন ডিসকাউন্টের বিষয়টা হচ্ছে কি, সব হসপিটাল তো আর ডিসকাউন্ট দেয় না। যেখানে ভালো জিনিস আছে সেখানে অবশ্যই ডিসকাউন্টের একটা বিষয় থাকে না। ভালো জিনিসের উপর কখনোই ডিসকাউন্ট দেয় না। আর যখন ভালো জিনিস না, একটু দেখা যায় যে চলে না বাজারে, যেমন ধরেন আপনি একটা শার্টই কিনতে গেছেন, একটা ফুটপাথ থেকে শার্ট কিনতে গেলে আপনি 200 টাকায় কিনতে পারেন, কিন্তু একটা শোরুম থেকে কিনতে গেলে দেখা যায় যে 2000 টাকা লাগে। তো এইটাই হচ্ছে পার্থক্যটা। হ্যাঁ, যদি একটা ভালো জায়গায় আমি যাই, সেখানে যদি আমার রোগ নির্ণয়ের একটা বিষয় থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি একটু ভালোই চাইবো। তো সেই ক্ষেত্রে ভালো জায়গায় যদি যাই তাহলে ডিসকাউন্টটা তো আশা করা একটু কষ্টকর আর কি। ডিসকাউন্ট হয় না যে তা না, ডিসকাউন্ট হয়, তবে সব সময় না।
পেশেন্ট যখন আসে তাদের একটা ইন্স্যুরেন্স কাভারেজ থাকে, পেশেন্ট এসে বিল না দিয়েই আপনার ভর্তি থাকুক সার্জারি ভর্তি থাকুক চলে যায়। গ্যারান্টি অফ পেমেন্ট, আচ্ছা। জিওপি। জিওপি। তো ওই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হয়। এই ইন্স্যুরেন্স কাভারেজের বিষয়টা কি কর্পোরেট সেকশন কোনোভাবে ইন্স্যুরেন্স কাভারেজের সাথে জড়িত থাকে? কর্পোরেট সেক্টরেই জড়িত মূলত। একজন পেশেন্ট আসলে কিভাবে জানবে যে কোন হাসপাতালে আইসিইউ আছে, কোথায় এনআইসিইউ আছে বা কোথায় নাই?